বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। বিহারে 2025-এর 24শে জুন ভোটারের সংখ্যা ছিল 7.89 কোটি। এসআইআর হওয়ার পরে অর্থাৎ ইএফ ফর্ম বিতরণ এবং রিটার্নের পরে নাম কাটা যায় 65 লক্ষ ভুয়া বা মৃত ভোটারের। 1 আগস্ট ড্রাফট ভোটার তালিকায় ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়ায় 7,24,00,000, 7.24 কোটি। এরপরে ইলেকশন কমিশনের আবর্জনা মুক্তি করার জন্য ভোটার তালিকায় আবার একটি সার্জিক্যাল স্ট্রাইক হয়, যেখানে 7 নম্বর ফর্ম জমা দিয়ে 3.66 লক্ষ অযোগ্য ভোটারের নাম বাদ যায়। আর 1 জানুয়ারি হিসাব করে বা অন্যত্র থাকলেও বিহারে নাম রাখতে চান, কারণ এখন নিয়ম রয়েছে ভারতবর্ষের যে কোনো একটি জায়গায় নাম রাখা যায়, এটা ঐচ্ছিক। 21.53 লক্ষ বৈধ নাগরিককে 6 নম্বর ফর্মের সাহায্যে নির্বাচন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সব মিলিয়ে প্লাস মাইনাস করে 50 লক্ষের কাছাকাছি নাম বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় এবং এই ভোটার তালিকায় বিহারে নির্বাচন হয়। বিগত দিনের রেকর্ড ভেঙে পার্সেন্টেজ বেশি হয় ভোটের এবং ফলাফল সকলের জানা। পশ্চিমবঙ্গে এই 24শে জুন 2025 বিহারে এসআইআর চালুর দিন থেকে আমরা লাগাতার এখানকার হর্তা কর্তা বিধাতা মমতা ব্যানার্জি এবং তার সঙ্গীদের ভাইপো সহ, ফিরহাদ হাকিম সহ, এদের প্রত্যেকের আমরা লাগাতার ছোট থেকে বড় কর্মচারীরা একযোগে তারা কি কি ভাষা বলেছেন, যে ভাষাগুলো 21শে জুলাই 2025 থেকে পশ্চিমবঙ্গের লোকের শোনা হয়ে গেছে। গাছে বেঁধে দেব, হাত পা ভেঙে দেব। বোলপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী 1000 বিএলওকে কি করে আমার অজ্ঞাতে পাঠানো হলো দিল্লিতে, তার কথাও বলেছেন, অফিসারদের ধমকেছেন। পরে সিও মনোজ আগরওয়ালের দুর্নীতি জানি, ফাঁস করে দেব, যদিও তিনি করতে পারেননি 72 ঘন্টার মধ্যে। আমরা চ্যালেঞ্জ করেছিলাম। উল্টে উনার দায়ে বায়ে থাকা আইএস আইপিএস রা, উনার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল সহ আমরা তাদের দুর্নীতির কথা সামনে তুলে ধরেছি, রেফারেন্স দিয়ে বলেছি, মেট্রো ডেয়ারির কথা বলেছি, অনেক দুর্নীতির কথা বলেছি, ভবিষ্যতেও বলবো। এবং পরে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পেরে জাতীয় নির্বাচন কমিশনার, যিনি সাংবিধানিক পোস্টে রয়েছেন, তার বাপ বাপান্ত পর্যন্ত করা হয়েছে এবং রেড রোড থেকে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছিল মালদার চাঁচলে, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পর্যন্ত পুলিশি ব্যবস্থাপনায় রাস্তা বন্ধ করে সরকারি মিছিল আমরা দেখেছি। এবারে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ফর্ম বিতরণ হচ্ছে, যথাসময়ে ফর্ম রিটার্ন হবে। ইলেকশন কমিশন তার প্রস্তুতি নিয়েছেন। ইলেকশন কমিশন কতগুলি ব্যবস্থা নিয়েছেন সেগুলো আমি পরে বলছি। আমি আপনাদের 3টে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো। আমি প্রথমে 3টে পয়েন্ট বিন্দু বলে দিচ্ছি, তারপরে জয় ভাই এটা অপারেট করবেন।
আমি সাবজেক্টটা বলবো, ও একটা একটা করে দেখাবে। প্রথম হচ্ছে, ঠিক আছে এইভাবে সাজিয়েছো তো, তারপরে ডেথ করেছো, তারপরে পলায়ন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরে এই পলায়ন। আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে মোট 4 ভাগে আমরা আপনাদেরকে সামনে রাখব। প্রথম হচ্ছে মাল্টিপল ডুপ্লিকেট ভোটার্স। আমি 4টে বিন্দু বলে দিই, তারপর তুমি দেখো। ইতিমধ্যে 13,25,000 আমরা নাম জমা দিয়েছি। অর্ধেক তো বাদ যাবেই স্বাভাবিকভাবে, একটা নাম থাকবে। আমরা 20টা বিধানসভা 20টা বুথের স্যাম্পল আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার লোককে দেখাচ্ছি। আপনারা রেকর্ড করেও রাখবেন, যারা দেখছেন লাইভে বিভিন্ন চ্যানেল, বিজেপি পশ্চিমবঙ্গের পেজ, আমার পেজ, সবাই রেকর্ড করে রাখবেন। ভারতীয় জনতা পার্টি তথ্য ডকুমেন্টের উপরে এসআইআর এর প্রয়োজনীয়তা যা বিহারে প্রমাণিত, এখানেও আমরা প্রমাণ করব। 1 নম্বর, মাল্টিপল ডুপ্লিকেট অর্থাৎ একাধিক। দ্বিতীয় পর্যায়ে ডেথ, পশ্চিমবঙ্গে ডেথ ভোটার, সেখানেও 20টা বিধানসভার 20টা বুথে, যেখানে আমরা আপনাদেরকে স্যাম্পল দেখাবো। 50 থেকে 150 মৃত ভোটার এক একটা বুথে আছে, মিনিমাম 50 থেকে। দেখুন তৃণমূলের যন্ত্রণাটা এবং এত ভেঙে পড়ার কারণ, তার কারণটা একদম পরিষ্কার। এটা একদম পরিষ্কার, মাথা ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আতঙ্কে ঘুমাতে পারছে না। এপ্রিল মাসের পরে প্ল্যান বি, প্ল্যান সি বানাতে হচ্ছে। এর কারণটা হচ্ছে এই ডেথ ভোটার, যেটা বিকালবেলা ক্যামেরা অফ করে বা ক্যামেরা অন করেও ক্যামেরার উপর দাড়ি কাটার ফোম দিয়ে মারা হয়। সকালের পোশাকটা বদল করে বিকালে আরেকটা পোশাক পরে দেওয়া হয়। এটা ফ্যাক্ট, আমরা দেখাচ্ছি, দেখুন। তৃতীয় হচ্ছে সেম বুথে, একই বুথে ডবল। এর মধ্যে তো বারুইপুরের চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী নিজে রয়েছে, একই বুথে 2টো ভোট। এর আগে তো আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি বিভাস সর্দারের বউর কাণ্ড। শক্তি রায়চৌধুরী নিজেই বারুইপুরের চেয়ারম্যান। আপনি ভাবুন কোথায় এরা, কি প্রক্রিয়ায় এরা ক্ষমতায় আছে। 4th দেখাবো, আমরা ভারতীয় মুসলিমদের বলেছি তারা আমাদের গরিষ্ঠ সংখ্যক ভোট দেয় না। 24-এও আমরা 1%-এর কম পেয়েছি। বিহারে অনেক রাষ্ট্রবাদী মুসলিম এনডিএ কে সমর্থন করতে এগিয়ে এসেছেন। এখানেও আমরা রাষ্ট্রবাদী শিক্ষিত, যাদের এই যে ফ্রেশাররা চাকরিতে বসলেন, কেড়ে নিল সব চাকরি, তার মধ্যে মুসলিম ছেলেও আছে, হিন্দু ছেলেদের সঙ্গে আমরা আপিল করছি তাদের শুভ বুদ্ধির উদয় হোক। কিন্তু আমরা প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির সব নেতৃত্ব বলেছে যে গরিষ্ঠ সংখ্যক মুসলিম আমাদের ভোট না দিলেও ভারতীয় মুসলিমদের এসআইআর নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। এখন তারা বুঝেছেন, এবং আমরা মমতা ব্যানার্জির ফাঁদে পাও দেননি। উনি যেভাবে সিএ কে এনআরসি করে নামিয়ে দিয়েছিলেন আগুন লাগাতে, এবারে কিন্তু চেষ্টা করেছেন, ফেল করেছেন। আর ফর্ম বিতরণের পরে তারা বুঝেছেন যে ভারতীয় মুসলিমরা নিশ্চিন্ত, তাদের এটা কোনো পলিটিক্যাল বিষয় নয়, এটা একটা এক্সারসাইজ। স্বাধীনতার পরে 8 বার হয়েছে, লাস্ট পশ্চিমবঙ্গে 2002-এ হয়েছে, 2003-এ ভোটার লিস্ট হয়েছে। আমরা যেটা দেখাবো, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী তাদের পলায়ন। লাস্টে দেখবেন স্বরূপনগরের হাকিমপুর থেকে আপনার হাওড়া স্টেশনে, রামরাজাতলা স্টেশনে রেলে উঠছে, তারপরে জয়নগরে আমরা ক্যানেল বরাবর 3 কিলোমিটার স্ট্রেচে কিভাবে এরা ভারতীয় নয়, কিভাবে আপনাদের জমি নিচ্ছে, রেশন নিচ্ছে, এটাও এখানে দেখাবো, পলায়নটাও দেখাবো। তাহলে প্রথম, মাল্টিপল ডুপ্লিকেট ভোটার। কেন ভারতীয়দের নাম ভারতীয় ভোটার লিস্টে থাকবে?
এবারে দেখুন, কারণ দেখুন, আমরা প্রচুর ভিডিও ক্লিপিং আমাদের কাছে আছে, আমরা স্যাম্পল 3-4টা আপনাদের দেখাচ্ছি। রাজ্যে চলছে এফআইআর আর বাংলাদেশে ফেরত যাওয়ার হিড়িকের মধ্যে বসিরহাট সীমান্তের একের পর এক ভিডিও ভাইরাল। এফআইআর ঘোষণা হতেই বাক্স প্যাট্রা গুছিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক। বসিরহাটের হাকিমপুর চেকপোস্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। লোকাল যারা তারা একের পর এক ভিডিও তারা ধারণ করে ভাইরাল করছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়। এর আগে আপনারা দেখেছিলেন শরৎনগর থানার পুলিশের কাছে কার্যত শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল, যাদেরকে বিএসএফ হাতে নাতে ধরে এবং তাদেরকে তুলে দেওয়া হয় শরৎনগর থানার পুলিশের হাতে। এবং তারই মধ্যে আরো এক ছবি যারা ইতিমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকে, অনেক লোকাল তারা এই ভিডিও করেছে এবং সেই ফেসবুকে এই ভিডিও ভাইরাল, সেই ভিডিও এই মুহূর্তে দেখছেন। শত শত বাংলাদেশি নাগরিক নিজ দেশে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট। এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য। এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য, এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে। এবং যে মা
10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি তাকে এই পার্টটা the first while is for the sum of digits and the second value is for the reverse. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।